আমরা দেখলাম যে নতুন সরকার গঠিত হয়েছে, গঠন করার অনেক দিন হয়ে গেল, কিন্তু সরকারের সংসদ অধিবেশন এতদিনও বসেনি। আগামী 12 তারিখে জাতীয় সংসদ অধিবেশন বসবে, ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ আমরা পেয়েছি। এই সংসদ অধিবেশন অন্যান্য যে কোনো সংসদ অধিবেশনের দিক থেকে চরিত্রগতভাবে একটু আলাদা। এই কারণেই যে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতিতে প্রেক্ষাপটে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার প্রেক্ষিতে এটি সংসদ হচ্ছে। এখানে রাজনৈতিক বক্তব্য আছে। আমরা জানি যে জুলাই জাতীয় সনদ তার বাস্তবায়নের একটি বাধ্যবাধকতা আছে, কিন্তু সেটি নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আমরা দেখেছি যে বিরোধী রাজনীতির মধ্যে এখানে জামাত ইসলাম, এনসিপি সহ বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদের একটি দৃঢ় অবস্থান যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সংবিধান পরিবর্তনের জন্য এই সংসদ। অন্যদিকে বিএনপি তারা বলছে যে এটা জাতীয় সংসদ হিসেবে তারা সংবিধানের অধীনে শপথ নিয়ে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে তাদের দায়িত্ব পালন করবে। এটি নিয়ে এক ধরনের বিতর্কের মুখে এই সংসদ অধিবেশন হতে যাচ্ছে। আমরা জানি না সেখানে বিএনপি, জামাত, এনসিপি তারা যুক্ত হবেন কিনা। আমাদের মাঝে এনসিপি নেতৃত্ব আছেন, আমরা সেটাই শুনবো। তো তার আগে আপনার কাছে আসতে চাই যে আপনি এই সংসদ অধিবেশনটাকে কিভাবে দেখছেন, এবং এই সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বলে মনে করেন? রাজনৈতিক কোন রকম সংকটের মধ্যে পড়বে কিনা, এই যে রাজনৈতিক যে বিরোধের একটা পরিবেশ আছে সেই জায়গা থেকে কোন রকম সংকট সৃষ্টি হবে কিনা, আপনি কিভাবে দেখছেন ডক্টর মঞ্জুর চৌধুরী? ধন্যবাদ। বহু বছর পরে, আপনি বলতে গেলে 17 বছর পরে, 2008-এর নির্বাচনের পরে এই প্রথম একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন হয়েছে। যদিও একটা বড় অংশ নির্বাচনে ঠিক মতো পার্টিসিপেট করতে পারে নাই, তা সত্ত্বেও এটা একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা সংসদে যাচ্ছেন। সুতরাং এটা একটা শুভ, গণতন্ত্রের জন্য একটা শুভ সূচনা, এটা বলতেই হবে। তবে রাজনীতি কিন্তু সবসময় মসৃণ না। রাজনীতি সবসময় নানাবিধ দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্ব, আপনার নানাবিধ টালমাটাল অবস্থার ভিতর দিয়েই যায়। এইখানে একটা বিভেদ বা একটা কি বলবো, যে একটা ডিভিশন সৃষ্টি হয়ে গেছে যে বিরোধী দল এবং সরকারি দলের ভিতরে এই জুলাই সনদ নিয়ে। এর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যে জুলাই সনদের অনেকগুলি বিষয় আছে যেগুলি আমরা সবাই চাই, আমিও চাই, কিন্তু কিছু কিছু বাদে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট বাঙালি জাতীয়তাবাদ বাদ দিল কেন, এইসব কিছু কোশ্চেন আছে। তাছাড়া মূল বিষয়গুলি, যে ক্ষমতার ভারসাম্য, তারপরে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট যেগুলি আছে সেগুলি কিন্তু আমরা চাই। পার্থক্য হচ্ছে একটা জায়গায়, যে এটাকে কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্ট করার সবচেয়ে যেটা সংবিধান সিদ্ধ যে বিষয় হচ্ছে যে এটা পার্লামেন্ট সার্বভৌম, পার্লামেন্টে 2/3 মেজরিটি নিয়ে এইসব বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা যায় অ্যামেন্ডমেন্ট হিসেবে। এটা কিন্তু যারা বড় বড় আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, তারা কিন্তু একই কথা বলছে, ইট ইজ ভেরি সিম্পল। কিন্তু এইখানে যে জিনিসটা আলিরিয়াসরা করে গেছে, যে একটা গণপরিষদের মতো একটা বিষয়, যে গণপরিষদের টার্মস এন্ড কন্ডিশন গুলিও জটিল করছে, যে সিম্পল মেজরিটিতে হবে, যা পাস হবে সেগুলিকে কোনোভাবেই সংসদেও নেওয়া যাবে না এবং কোর্টেও নেওয়া যাবে না। এইখানে সংবিধানের অনেক মৌলিক বিষয় লঙ্ঘিত হয়েছে, সেই জন্যই এই বিষয়টা রয়ে গেছে। আমার মনে হয় যে দুই দলই, বিএনপি এবং জামাত যে জোট, তারা এই দেখাবে, তার প্রজ্ঞার পরিচয় দেবে এবং এই জুলাই সনদ দিয়ে কিন্তু খুব একটা দ্বন্দ্ব নাই। কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে ওইটা নিয়ে দ্বন্দ্ব, এটাকে তারা সামহাউ ম্যানেজ করতে পারবে। এটাকে এই বিভেদটাকে তারা ম্যানেজ করতে পারবে। গণতন্ত্র পথে বাংলাদেশ এগিয়ে যাবে বলেই আমি ধারণা করি এবং আশা করি, এবং এটা আমরা চাই। জি, মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। আপনি প্রাথমিকভাবে আশাবাদের কথাই বললেন, কিন্তু আমরা দেখছি রাজনীতি, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিনে গড়ে উঠেছে,
বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিরোধ, দ্বন্দ্ব, সংঘাত, কোনো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐক্যমত্য আমরা প্রতিষ্ঠা করতে পারি না। এটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের সম্পর্কে এক ধরনের সাধারণ আমরা অপবাদই বলতে পারি, অপবাদ। তো জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ সময় যে আলোচনা হলো, আলোচনার পরে কতগুলো বিষয় ঠিক করা হলো এবং তার ভিত্তিতে গণভোটও হলো, কিন্তু আমরা দেখলাম যে গণভোটটা নিয়েও বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম অবস্থান আছে। সরকার ক্ষমতায় এসেছে বিএনপির নেতৃত্বে, বিএনপি গণভোটের নানা প্রশ্নে তারা তাদের অবজারভেশন বলেছিল। আমরা দেখছি যে বক্তৃতার মধ্য দিয়ে পারস্পরিক দল এবং জোটগুলোর মধ্যে এক ধরনের অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে, এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে অনেকে মনে করছেন। নাবিদ নওরোজ শাহ, আপনার কাছে আসতে চাই যে আপনি কি মনে করছেন যে সরকারের সাথে বিএনপির সাথে আপনাদের অথবা আপনাদের জোটের রাজনৈতিক দূরত্ব কতটুকু এই যে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বা সংবিধান সংস্কার যে পরিষদের শপথ বিএনপি নিল না কিন্তু আপনারা গ্রহণ করলেন, এটি নিয়ে কতটা দূরত্ব তৈরি হয়েছে এবং সংসদে কোন রকম প্রভাব ফেলবে কিনা, কি মনে হয় আপনার বা আপনাদের পার্টিগত সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তই বা কি? আমরা যেটা মনে করি যে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে কিন্তু এখন একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সহাবস্থান আসলে আমরা দেখতে পাচ্ছি। কারণ আমার মনে হয় যে 21 আগস্ট গ্রেনেড হামলার পর থেকে কিন্তু মানে বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপটটা একদম পাল্টে গেছে, একদম মুখ দেখা দেখি বন্ধ সরকারি দল বিরোধী দলের। এবং মানে যে শত্রু জ্ঞান করা, যে রাজনৈতিক মতভিন্নতা থাকবেই, দুটো দল তাদের পলিসি জনগণের কাছে প্রপোজ করবে, তারপর জনগণ চুজ করবে যে কোন দলটা আসলে ক্ষমতায় যাবার বা দায়িত্ব নেবার যোগ্য। এই রাজনীতিতে আসলে বাংলাদেশে মানে গত 20 বছর 22 বছর আসলে হয়নি, বরং একটা প্রতিহিংসার রাজনীতি ছিল, যে একদম মার মার কাট কাট একটা অবস্থা। তো বরং এখন এসে যেরকমই হোক তারপর কিন্তু আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী বিরোধী দলের ইফতারে যাচ্ছেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাদের বাসায় গিয়ে ফুল দিচ্ছেন। তো সেটি প্রধানমন্ত্রীর দিক থেকে আমরা আচরণগত একটি পরিবর্তন দেখতে পেয়েছি, যেটি থেকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু অবিশ্বাসের কথাটা যে বলছেন, অবিশ্বাসটা আবার একই সাথে কিন্তু চলে এসেছে এটা বিএনপির কারণেই। কারণ বিএনপি কিন্তু জুলাই সনদের যে কিছু রিজার্ভেশন দিয়েছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু আবার এই নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণেই যে গণভোটটা অনুষ্ঠিত করতে হয়েছিল, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে তারা বারবার জনগণকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। তো যখন গণভোট অনুষ্ঠিত হলো তখন কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমানও বাধ্য হলেন যে গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা চালাতে। মানে আমরা কিন্তু অনেকদিন এটা নিয়ে কথা বলেছি যে বিএনপি অবস্থান পরিষ্কার করছে না যে তারা কি হ্যাঁ পক্ষে নাকি না এর পক্ষে। কারণ বিএনপির নেতাদেরকে জিজ্ঞেস করলে তারা মানে মিনমিন সুরে বলছিলেন যে আমরা হ্যাঁ পক্ষেই। আবার ওদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলে বিএনপি নেতা কর্মীরা না এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এমনকি নির্বাচনের দিনও আমি নিজেই দেখতে পেয়েছি যে ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু বিএনপির যারা এজেন্ট ছিলেন তারা নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন ভোটারদের কাছে। কিন্তু নির্বাচনের কিছুদিন পরেই তারেক রহমান একেবারে সুস্পষ্টভাবে তার অবস্থানটা হ্যাঁ পক্ষে বলেছেন, কিন্তু প্রকাশ করেছেন। তাহলে যেহেতু আপনি গণভোটে হ্যাঁ পক্ষে প্রকাশ করলেন আপনার অবস্থান, তারপরে নির্বাচন হলো, তো সুতরাং আপনি যে এখন বললেন যে বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসেছে, নির্বাচনে জিতে ক্ষমতা এসেছে, এর পেছনে তো এটাও একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে বলেই আমরা মনে করি। কারণ তারেক রহমান যদি অ্যাবসলিউটলি নায়ের পক্ষে অবস্থান নিতেন, আমার মনে হয় না যে নির্বাচনের ফলাফলটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হতো। হয়তো বিএনপি আসতো, হয়তো ক্ষমতা মানে তারা সরকার গঠন করতো, কিন্তু এখন যে নিরঙ্কুশ বিজয় পেয়েছে, 2/3 বিজয় পেয়েছে, তার মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিছু কারচুপির অভিযোগ আছে এবং মানে আমাদের নিজের চোখে দেখা বা এক্সপিরিয়েন্স করার কিছু বিষয় আছে। তারপরে তো বিএনপি মানে ভালো করেছে, এটা আমার মনে হয় না যে তারা করতে পারতো। সুতরাং তারা কিন্তু এখন নির্বাচনের পরে একটা সততার আশ্রয় নিল, যে তারা হ্যাঁ কথা বললো গণভোটের পক্ষে, নির্বাচন জিতে এখন তারা আবার সংবিধান সংস্কার পরিষদের শপথটা নিল না, এবং তারা ঠিক করছে যে এখন সংসদে গিয়ে আমরা চিন্তা করব যে আমরা কিভাবে মানে জুলাই সনদকে বাস্তবায়ন করবো। তাহলে আপনারা হ্যাঁ পক্ষে কেন ছিলেন? কারণ হ্যাঁ যে প্রস্তাবনাটা এত স্পষ্টভাবেই কিন্তু বলা ছিল, জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনাতে স্পষ্টভাবেই বলা ছিল যে এই সংসদ একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে লেজিসলেটিভ কাউন্সিলের পাশাপাশি। তো এই স্পষ্ট বিষয় থেকে কিন্তু বিএনপি সরে এসেছে। তো এটা কিন্তু অবিশ্বাসের সূচনা কিন্তু সেখান থেকে আসলে হয়েছে। নাবিদ নওরোজ খান শাহ, যে আপনি যেটা বললেন যে বিএনপিকে জনগণ ভোট দিয়েছে এবং বিএনপি তাদের দোলাচল ছিল, দ্বিধা ছিল, কিন্তু দ্বিধা ঝেড়ে ফেলে তারেক রহমান হায়ের পক্ষে, গণভোট হায়ের পক্ষে তার জনমতকে প্রভাবিত করেছেন এবং সে লক্ষ্যেই তাদেরকে ভোট দিয়েছে আপনি বলছেন। কিন্তু আমরা দেখেছি যে জুলাই সনদ নিয়ে বা সংবিধান সংস্কার নিয়ে গণভোটের পক্ষে
জামাত এবং এনসিপি আপনারা খুবই উচ্চ কর্তব্য সক্রিয় ছিলেন, খুব আন্তরিকভাবে চেয়েছিলেন। তাহলে তো যদি জুলাই সনদের পক্ষে জনগণ রায় দেয় তাহলে তো আপনাদেরই কিন্তু বেশি আসনে নির্বাচিত করার কথা। মানে আপনার কথাই যদি ধরি আমি, তাহলে আপনারা তো না বিষয়টা না বিষয়টা এটা একদমই না। আমরা আমরা জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছি এবং জনগণ জুলাই সনদকে কিন্তু জয়যুক্ত করেছে, মানে সিম্পল ভাষায় যদি আমার বলতে হয়। কিন্তু এখানে অবশ্যই প্রার্থী পরিচিতি থেকে শুরু করে, এবং আমরা তো একটা নতুন দল, এনসিপি অবশ্যই একটা নতুন দল। তো এখানে কিন্তু আপনি দেখবেন যে আমাদের যারা গণ অভ্যুত্থানের ফিগার ছিলেন মোটামুটি সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বাদে, এবং তাদের দুটো আসনেই কিন্তু কারচুপির অভিযোগ আছে, যেটি মানে এখনো কিন্তু অভিযোগ তদন্তাধীন। সুতরাং এই দুটি বাদে জুলাইয়ের ফিগার যারা আছে তারা তো সকলেই প্রায় সংসদে যাচ্ছেন। কিন্তু ধরেন আমার মতো আরো অনেকেই আছে যারা রাজপথে ছিলাম, আমরা কিন্তু একেবারে নিজেদের এলাকায় এমন কোনো ফিগার না যে আমাদেরকে এই নির্বাচনে আসলে জয়যুক্ত হবার মতো অবস্থা এসেছে, যেটা একদম বাস্তব কথা। কারণ বাংলাদেশের রাজনীতিটা কিন্তু এখনো ওই যে ফিগার ভিত্তিক, এবং মার্কার তো একটা ভূমিকা আছেই। তারপরও যতজন মানুষ শাপলা কলিকে চেনে ততজন মানুষ তো আমাদের প্রতিটা আসনে আমাদেরকে ওইভাবে চেনে না, বা আমাদের কিন্তু আপনারা তো এককভাবে নির্বাচন করেননি, আপনারা জামাতের সাথে বৃহত্তর জোট গঠন করেছিলেন। জামাত এক ধরনের এটা একদম সত্যি কথা। দেখেন ভাই, জামাত আপনি মানে আমাদের কিন্তু ডেভেলপমেন্টটা দেখতে হবে। জামায়াত ইতিহাসে আপনারা খুব ভালো করে জানেন, ইতিহাসে সর্বোচ্চ 17টা সিট পেয়েছিল, তাও জোটে নির্বাচন করে। এবার জামাত 68টা সিট পেয়েছে, প্রায় 4 গুণ বেশি। তো সেখানেও তো ভোটের ইনফ্লাক্সটাও তো দেখতে হবে। সুতরাং জনগণ কিন্তু জুলাই সনদের পক্ষেই ভোট দিয়েছে, এবং যেটা আগেও বলছিলাম যে বিএনপি জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিলে কিন্তু ফলাফলটা অন্যরকম হতে পারতো, এবং অবশ্যই হয়তো বিএনপি জিততো, কিন্তু আমার মনে হয় না যে তারা এরকম নিরঙ্কুশ ভাবে বিজয় লাভ করতে পারতেন। সুতরাং এই নির্বাচনে জুলাইয়ের শক্তি সকলেই বিজয় হয়েছে। বিএনপিকে আমরা জুলাইয়ের শক্তি মনে করি, জামাতকেও মনে করি, এবং আমরা তো জুলাইয়ের শক্তি হিসেবে ছিলামই। সুতরাং এই নির্বাচনে জুলাই কিন্তু বিজয়ী হয়েছে। এখন আমাদের দুঃখের জায়গাটা হচ্ছে যে বিএনপি যদি যে জুলাইয়ের শক্তিকে ধারণ করে নির্বাচনটা জিতলো, জেতার পর যেন তারা জিনিসটা ভুলে না যায়, এতটুকু আমাদের শঙ্কার জায়গা। কারণ তাদের মানে কাছ থেকে কিন্তু আমরা পরিষ্কার একটা পরিকল্পনা দেখতে পাচ্ছি না যে তারা কিভাবে জুলাই সনদকে আসলে বাস্তবায়ন করবে।